মোহাম্মদ শহীদের ইমেলটি আমি পড়তে চাই। লিখেছেন, শুরুতেই সালাম দিয়েছেন সবাইকে, জানিয়েছেন আসসালামু আলাইকুম, জানি আপনি সব সময় ভালোর দলে। আমি মোহাম্মদ শহীদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর যন্ত্রকৌশল বিভাগের ছাত্র। আমার দেশের বাড়ি কক্সবাজার। যদিও আমার নিয়মিত রেডিও শোনার সুযোগ হয় না, কিন্তু রেডিও ফুর্তিতে ভূত এফএমটা তার শোনা হয়ে থাকে, সেটাই তিনি লিখে জানিয়েছেন। তিনি লিখেছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন যাবৎ কোনো এক ঘরে অ্যাটাচড গৃহশিক্ষক ছিলাম। আমার থাকার ঘরটি ছিল আলাদা, আমি একাই থাকি। ঘটনার দিনটি ছিল 12 জানুয়ারি 2012 বৃহস্পতিবার। এই অভিশপ্ত দিনটি যেন আমার জীবনে আর ঘুরে ফিরে না আসে। বাড়ি থেকে আসলাম মাত্র, বাসায় পৌঁছাতে রাত প্রায় 12টা বেজে যায়। তালা খুলে রুমে ঢুকতেই মনে হলো আমার সাথে আরো একজন ঢুকলো, কিন্তু না। যাই হোক, রীতিমতো শুয়ে পড়লাম, বাতিটাও অফ করে দিলাম। কিন্তু কেন জানি মাথায় একটা সন্দেহ কাজ করছিল। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। আচানক কে যেন পাশের টেবিল চাপড়াতে চাপড়াতে আমার নাম ধরে ডাকছিল। ঘুম ভেঙে যায়। বাতি অন করতে গেলাম, বাট ইলেকট্রিসিটি ওয়াজ নট অ্যাভেলেবল। চোখ মুছে বসলাম। আমি কিছু বলার আগেই আমাকে বলা হলো, বিদ্যুৎ নেই, চার্জ লাইটটা চালাও। চার্জার না থাকায় লাইট থেকে খুব কম আলো পাওয়া যাচ্ছিল। দেখতে পাই এলাকার সিনিয়র এক বড় ভাই, আমি নাম বলতে পারবো না, আমার সামনে দাঁড়ানো। ব্যতিক্রম কিছু ভাববো তো দূরের কথা, কিভাবে রুমে ঢুকলো সেটুকুও মাথায় আসেনি। রাত আনুমানিক 2টা। জিজ্ঞেস করলাম, ভাইয়া এত রাতে? ভাইয়া যেভাবে বলছিলেন, শহীদ চার্জারটা নিয়ে আমার সঙ্গে একটু আসতে হবে। আমার ছোট বোন অমুক ঘর থেকে কাউকে না বলে কাঁথা বালিশ নিয়ে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আরো বললেন, ও এভাবে প্রায় বেরোয় এবং আশেপাশে কোথাও অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়। কোনো তাবিজ কবজ গায়ে রাখে না। একটা কথা বলে রাখি, মেয়েটির এই মুদ্রা দোষের কথা আমি আগেও শুনেছি, কিন্তু একবারও আমার মাথায় আসেনি। চলুন বলে চার্জার হাতে বেরিয়ে পড়লাম। ভাইয়া সামনে সামনে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে এক সময় রেল লাইনের পাশে একটি তাল গাছের গোড়ায় এসে ভাইয়া থেমে গেলেন, সাথে আমিও। ভাইয়া বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি ওদিকটা দেখে আসি, বলে সোজা উত্তর দিকে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছেন। ডাক দিলাম, ভাইয়া ওদিকে তো আধার, চার্জ লাইটটা নিয়ে গেলে ভালো হতো না। কিন্তু কোনো উত্তর ছিল না। তার পরিবর্তিত হাব ভাব দেখে কিছুটা সন্দেহ হয়। আরো কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে আমার শরীরে কাঁপন ধরে যায়। পিছু হাঁটার চেষ্টা করি। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখানেই। ফিরতেই যা দেখি তা আমি কেন, পৃথিবীর কোনো মানুষই আশা করে না। দেখি আমার বাঁ পাশ ঘেঁষে একটা কাটা মাথা নিচে বালিশ দিয়ে একজন সুস্থ মানুষের মতন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল এবং বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। একটি কাটা মাথা, মাথাটির গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমার দম প্রায় আটকে যাচ্ছে। চার্জ লাইটের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে কাটা মাথাটি সেই মেয়েটির যাকে আমরা খুঁজছিলাম। আমি একেবারে পাথর, চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু মনে হলো আজীবনের জন্য বাকশক্তি হারালাম। খুব কষ্টে মুখ ফিরিয়ে সেই বড় ভাই কোথায় দেখছিলাম। বড় ভাই উধাও। নিশ্চিত হলাম চলে যাওয়া ফিগারটি কোনো বড় ভাই নন। সাথে সাথে চার্জ লাইটটা অফ হয়ে গেল। আরো ভয় পেয়ে যাই। হুশ প্রায় অকেজো। সারা শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে আসছিল। পুরো কোরআন শরীফ মুখস্থ থাকা সত্ত্বেও একটা আয়াত মুখ দিয়ে আসছিল না। এবার ওই জায়গা থেকে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি পরিস্থিতি আরো চরম পর্যায়ে। কাটা মাথাটি আর ঘুমে নেই, চোখ বন্ধ, কিন্তু মুখে এক অদ্ভুত অট্টহাসি। দেখে আমার জায়গায় আমি ছিলাম না। ঘটনা এখানেই শেষ নয়। পরদিন সকাল 8টার দিকে চেতনা ফিরে পেয়ে দেখি আমি পাশের মসজিদের বারান্দায় পড়ে আছি। গায়ে প্রচন্ড জ্বর। হুজুর এসে বললেন, তোমাকে রেল লাইনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। খুব ভোরে দুজন মুসল্লি এসে এখানে দিয়ে যায়। কি হয়েছিল তোমার? সব খুলে বললাম। হুজুর দোয়া সূরা পড়ে আমার গা মাথায় কয়েকবার ফুঁ দিলেন। তারপর হুজুরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসলাম। দেখি ওই তাল গাছের গোড়ায় একটা সমান অর্ধেক কাটা তাল পড়ে আছে। তালখণ্ডটি দেখতে অনেকটা মানুষের চেহারার মতো। হুজুর বিষয়টা ঘটনার সাথে জড়িতদের বলতে বারণ করলেন এবং ওই ঘরটি পরিবর্তন করার পরামর্শ দিলেন। তারপর বিষয়টি আর কারো সাথে শেয়ার না করে বিশেষ অজুহাতে বিদায় নিয়ে চলে আসি। কয়েকদিন পর শুনি বাড়িওয়ালা ওই ঘরটি ভেঙে ফেলেছেন। হয়তো কোনো সমস্যার সম্মুখীন তারাও হয়েছিলেন। এই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন। সকলের নিরাপদ জীবন কামনা করছি এবং অনুরোধ রইল, রাতে একা বের হবেন না। আল্লাহ হাফেজ।
যাই হোক, আমরা এতক্ষণ যার ঘটনা শুনলাম তিনি মোহাম্মদ শহীদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের যন্ত্র কৌশল বিভাগের ছাত্র। আমাদের তিনি এই ইমেলটি পাঠিয়েছিলেন। অনেকে SMS পাঠিয়েছেন, আমি কিছু SMS পড়ে ফেলতে চাই। আশরাফ রাউজান থেকে আমাকে পাঠিয়েছেন এবং তিনি লিখেছেন, রাসেল ভাই আপনি কেমন আছেন? আমি বলে নেই আমার জানলার পাশে কি একটা যেন ছটফট করছে। ওকে, আপনি পুরো জিনিসটা অবজার্ভ করুন এবং অবজার্ভ করার পরে আপনার পুরো এক্সপিরিয়েন্সটা আপনি নেক্সট উইকে আমাদের জানিয়ে দিন। এছাড়া আমাকে রাসেল জিগাতলা থেকে লিখেছেন যে কেমন আছো ভাইয়া, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং আমাকে আজিজ জামালপুর থেকে লিখেছেন, ভাই আমার মন খারাপ বাট আমি ভূত FM শুনছি। রিমা অ্যান্ড সীমা, অপু এবং জয়কে মিস করছি। ইয়াসিন এবং রাজীব খুলনা থেকে লিখেছেন, লাইট অফ করে তারা পরিবারের তারা ভয় পাওয়ার জন্য ওয়েট করছেন। আমাদের সঙ্গে কিন্তু একজন খুলনার গেস্ট রয়েছেন, সো খুলনার যারা লিসনার রয়েছেন তারা আজকে নিশ্চয়ই অনেক বেশি মজা পাবেন। আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন যে আজকে নিউজ পেপারে ভূত FM এর তিনি একটা বিজ্ঞাপন দেখেছেন, দেখে অনেক ভালো লেগেছে। মিরপুর থেকে আমাকে লিখেছেন, রাসেল ভাইয়া আমি আর আমার ভাগ্নি দুজন মিলে ভূত FM শুনছি। এবং আমাকে SMS করেছেন নিলয়, SMS করেছেন অদ্ভুত খালিদ এবং আমাকে SMS করেছেন মাহফুজা, SMS করেছেন আমাকে পাকিস্তানি জিন, SMS করেছেন আমাকে দেখতে পাচ্ছি সোহাগ এবং তিনি তার একটা ফার্স্ট SMS পড়তে অনুরোধ করেছেন। তপু আমাকে SMS করেছেন, অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন, ওয়েলকাম ব্যাক। ইমরান খিলগাঁও থেকে আমাকে SMS করেছেন এবং তার নাকি অলরেডি ভয় লাগা শুরু করেছে। অনেক নাটোর থেকে SMS করেছেন। মাসুম আমাদেরকে মংলা থেকে SMS করেছেন। এই তো খুলনার SMS আসতে শুরু করেছে এবং খুলনাবাসী যারা রয়েছেন তাদেরকে বলে রাখি যে আজকে সুন্দরবন নিয়েও কিছু কথা আমরা শুনবো, সো স্টে টিউন। বৃষ্টি ওয়ারি থেকে আমাকে SMS করেছেন জান্নাত আজিমপুর ঢাকা থেকে, আমাকে সজল চিটাগং থেকে SMS করেছেন। সোহেল আমাকে SMS করেছেন। সজলে যারা চিটাগং এ আছেন তারাও বলি চিটাগংয়ের একটা ঘটনা শুনবো আমরা আজকে। মেহেদি হাসান আমাকে SMS করেছেন আমাকে পাপড়ি, SMS করেছেন আমাকে নাবিল, SMS করেছেন আমাকে সুব্রত টাঙ্গাইল থেকে। এছাড়াও আমাকে জাইমা সহ আরো অনেকে SMS করেছেন। আপনারা যারা SMS করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাবো আমাদের প্রথম গেস্টের কাছে, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নেই এবং বিরতির পরে আমরা চলে যাবো আমাদের প্রথম গেস্টের কাছে। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর যেমন কথা তেমন কাজ, আমরা চলে যাব আমাদের প্রথম গেস্টের কাছে সরাসরি এবং তিনি শোনাবেন তার যে সমস্ত এক্সপিরিয়েন্সের কথা। আমি আপনাকে প্রথমে আপনার নামটা একটু বলতে বলছি এবং কোথা থেকে এসেছেন আপনি? আসসালামু আলাইকুম লিসনার্স, আমি আলিফ, আমি এসেছি ধানমন্ডি থেকে। তো রাসেল ভাই সবার আগে দুজনের নাম নিতে যাচ্ছি। আমার ভাতিজা আদিয়ান ও এত রাতে সজাগ থেকে জেগে জেগে অনুষ্ঠানটি শুনছে, আর আমার একটা আপু আছে মিমি আপু, উনি অনেক রিকোয়েস্ট করেছে তার নাম নেওয়ার জন্য। আর পাইওনিয়ার জেনারেল কলেজের সব স্টুডেন্টস, আমার বন্ধু এবং বাংলাদেশের সবাই যারা রেডিও ফুর্তি এখন শুনছে তাদের সবাইকে ধন্যবাদ। শুরুতেই আমি রাসেল ভাই বলেছি যে আমি একটা ইনভেস্টিগেশন করতে একটা টিম নিয়ে চাঁদপুরের মতলব জেলায় যাই। তো জায়গাটা হচ্ছে আমার দাদির বাড়ি থেকে 10 মাইল দূর, আমার গ্রামের বাড়ি থেকে 20 মাইল দূরে। আচ্ছা, তো সেই কাজ যে আমরা যেদিন পৌঁছি চাঁদপুরের পরের দিনই আমরা বেরিয়ে পড়ি এই ঘটনাটা জানার জন্য। তো এটা হচ্ছে আপনার অনেক দূরে, আমার গ্রাম থেকে অনেক ভিতরে, একদমই অজপাড়াগা, যে জায়গায় এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি পৌঁছেনি। তো আমরা যাই, এখানে এক দোকানদার ইকবাল ভাই নাম ওনার কাছ থেকে আমি এই পুরো ঘটনাটি শুনি। ওখানে একজন মহিলা ছিলেন, ওই মহিলাটা একটা গ্রাম লাইলাতি নাম, আচ্ছা ওইখানে থাকতেন আর কি। তো খুব খারাপ কথা বা কিছু একটা করে ওনাকে গ্রাম থেকে আইসোলেট করে ফেলে মানুষ, মানে তার একটা অপবাদ দিয়ে তাকে আইসোলেট করে ফেলে।